কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার ঢাকা ফিরবেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে যাবেন গুলশানের বাসায়। দুর্ভোগ তৈরি না করে স্বাগত জানানোর আহ্বান। দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবে। শাপলা চত্বরে গণহত্যার বিচার, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ। 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক। গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে। হেফাজতে ইসলাম যে কোনো কর্মসূচি দিবে, সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ সোচ্চার থাকব। ধর্ম বা দলের ভিত্তিতে দেশকে বিভক্ত না করার আহ্বান জামাত আমিরের। সব দিক বিবেচনায় এপ্রিলের মধ্যে নির্বাচন দাবি। আলোচনা ছাড়া মানবিক করিডোরের সিদ্ধান্তের রাজনৈতিক মহলে উদ্বেগ। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কি ভূমিকা রাখবে বুঝতে চান রাজনীতিকরা। সামরিক উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসলামাবাদের। ফাইটার জেট নিয়ে মহড়া ভারতের। যুদ্ধের জন্য সীমান্তে বাংকার তৈরি করছে স্থানীয়রা। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। ফ্যাসিস্টের সাথে সম্পর্ক অস্বীকার করে ফারুক আহমেদ আঙ্গুল তুললেন বিসিবির বাইরের পক্ষের দিকে। ক্রীড়াঙ্গনে যোগ্য ব্যক্তিদের বসানোর তাগিদ তামিমের। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। অবশেষে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই সোমবার ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরাসরি নামবেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সন্ধ্যায় বিএনপির যৌথ সভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানানোর অনুরোধ করেন। সবাই দুই হাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুরুতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও শনিবার সন্ধ্যায় জানানো হয় খালেদা জিয়া ফিরবেন কাতার আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে। বিমানের ফ্লাইটে আমরা সবকিছু রেডি করে ফেলেছিলাম, তো বিমানের 11টা ছিল, দুপুর 11টা। সেটা এখন নির্ভর করবে যে আপনার কাতার অ্যাম্বুলেন্সে ঠিক কখন আসবে। গুলশানে যৌথ সভা শেষে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া শুধু জনপ্রিয় নন, বড় সম্পদও। তাই তার দেশে ফেরায় জনগণের মধ্যে উচ্ছ্বাস থাকা স্বাভাবিক। তবে তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে সড়কে যেন কেউ ভোগান্তিতে না পড়ে, নেতাকর্মীদের সেই বিষয়টি নজরে রাখার আহ্বান জানানো হয়। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফিরতে মূল সড়ক ব্যবহার করবেন খালেদা জিয়া। এ সময় ওই পথে যাত্রীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে, এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে খালেদা জিয়ার গুলশানের বাসাসহ আশপাশে। সব মিলিয়ে থাকছে 3 স্তরের নিরাপত্তা। এছাড়াও সোমবার বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বরের গণহত্যার বিচার দ্রুত শেষ এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 4 দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন নেতারা। বলেন, ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে ইসলাম বিরোধী কোনো আইন বাংলাদেশে পাশ করতে দেয়া হবে না। মহাসমাবেশ থেকে আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধের দাবি জানানো হয়। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরুর কথা থাকলেও 8টার মধ্যেই হেফাজতের নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। 2013 সালের 5ই মের পর সংগঠনটির এটি বড় ধরনের শোডাউন। মহাসমাবেশে নেতারা বলেন, নারীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতেই নারী কমিশন কিছু অবাঞ্ছিত প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে বলে উল্লেখ করেন নেতারা। মুসলমানদের বিবাহ শাদী মুসলমানদের আইনে হবে, হিন্দু খ্রিস্টানদের বিবাহ শাদী তাদের আইনে হবে। সুতরাং অভিন্ন পারিবারিক আইন হতে পারে না। আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আপনার সহযোগিতার হাত উঠায় নেব, আপনার বিরুদ্ধে কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হব। সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার প্রতিনিধিরা। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারা অভিযোগ করেন, কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা, যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। সমাবেশে নেতারা অভিযোগ করেন, মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার। 12 দফা ঘোষণাপত্রেও এসবের উল্লেখ করে হেফাজতে ইসলাম। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা ভারতকে সাহায্য করেছি, যদি আটলান্টিকের ওপার থেকে কেউ আগ্রাসন করতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় একটা ক্যান্টনমেন্ট হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলেম ওলামার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে শত শত মামলা প্রত্যাহার করলেও হেফাজতের নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার করছে না। সমাবেশে সংগঠনের আমিরের লিখিত বক্তব্য পাঠ করা হয়। আমার শাপলা চত্বরের বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে। সরকারের কাছে দাবি জানাবো, মামলাগুলোকে দ্রুত এই মামলাগুলোকে শেষ করে দিন। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। সমাবেশ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব। আগামী 23 মে 2024 বাদ জুমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সম্মিলিত মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় 4 দফার মহাসমাবেশ। 4 দফা দাবিতে মূলত আজকের মহাসমাবেশ অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি আলোচনা এসেছে নারী কমিশনের সংস্কার প্রস্তাব এবং কমিশন বাতিল বিষয়ে। হেফাজত নেতারা বলছেন, তাদের যে দাবি কমিশনের বাতিলের বিষয়ে সেটি যদি মানা না হয়, তাহলে ভবিষ্যতে আবারও আরেকটি শাপলা চত্বরের পুনরাবৃত্তি ঘটবে এবং সেটার জন্য দায়ী থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। রিয়াজ রায়, যমুনা নিউজ, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ মোটেও সমর্থনযোগ্য নয়, কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগণ মানবে না, এমন মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর নির্বাচন ইস্যুতে তিনি বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। সম্মেলনে জামাতের আমির জাতিকে দল ও ধর্মের ভিত্তিতে বিভক্ত না করার আহ্বান জানান। রাজধানীর মগবাজারে 2 দিনব্যাপী জামাতের জেলা ও মহানগরী আমির সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ওই কমিটি বাতিল করতে হবে, কমিটি শেষ তো রিপোর্টও শেষ।
বক্তব্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেন জামাত আমির। আমরা বিস্মিত হয়েছি, আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশমালা এনেছেন। এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে, কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। ডাক্তার শফিকুর রহমান নির্বাচন ইস্যুতে এ সময় বলেন, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় গোটা জাতি, তাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সেটা করা উচিত। যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। জামাত আমির বলেন, প্রায় 16 বছরের হত্যা, গুম, লুটপাট ও দুর্নীতির দৃষ্টান্তমূলক বিচার না হলে পুরনো সংস্কৃতিই থেকে যাবে। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই তথ্যে বিশ্বাসী না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। মতপার্থক্য থাকলেও সংস্কার প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শনিবার কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, এ সময় নেতারা ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত তুলে ধরেন। সংস্কার প্রস্তাব নিয়ে শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক বসে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। বৈঠক শেষে জোটের নেতারা জানান, কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 112টিতে তারা একমত, 28টিতে আংশিক এবং 26টি প্রস্তাবে ভিন্ন মতের কথা জানান তারা। জাতীয় নির্বাচন দেওয়ার আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার প্রস্তাব তুলে ধরা হয় বৈঠকে। আমরা ওনাদের সুস্পষ্টভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা যায় কিনা। আমরা এটাতেও বলেছি যে ইলেকশন কমিশনই বলেছে বাংলাদেশে একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয়। এছাড়া এদিন বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের 12 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা জানান, নারী সংস্কার কমিশন বাতিল চাওয়া গণ অভ্যুত্থান পরিপন্থী। নারী কমিশনকে বাতিল করে দিতে হবে, এই কমিশনের যে প্রস্তাবনা সেগুলো নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনাই করা যাবে না, এই ধরনের কথা যারা বলে, আমরা মনে করি যে এই যে গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা থেকে হয়েছে এবং যে কারণে জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষা এবং সেই চেতনারই পরিপন্থী। ফলে ভিন্ন মত পোষণ করা যাবে, কিন্তু একেবারে খারিজ করে দেওয়া, বাতিল করা এবং সেটা যারা করছে তাদেরকে এমনকি বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে কমিশনের সদস্যদেরকে, এগুলোর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও বৃহৎ স্বার্থে তারা ছাড় দেবে বলে আশা প্রকাশ করে জাতীয় ঐকমত্য কমিশন। সব বিষয়ে আমরা সকলে একমত হব না, কিন্তু কতগুলি মৌলিক বিষয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, বিশেষত একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা যেন এক কাতারে থাকতে পারি, আমরা যেন পরস্পরের সহ যোদ্ধা হতে পারি, সেই চেষ্টাটাই হচ্ছে ঐকমত্য কমিশনের কাজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে জাতীয় সনদ তৈরি করতে 15 জুলাই পর্যন্ত সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে বলে জানায় জাতীয় ঐকমত্য কমিশন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর পুরান পল্টনে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। সেখানে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। সেই খবরাখবর জানাবেন আমার সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, আপনি তো সেখানে আছেন, সেখানকার খোঁজ খবর রাখছেন, একটু জানাবেন যে আগুন আসলে কিভাবে লাগলো এবং নিয়ন্ত্রণে কি এসেছে, সবশেষ কি পরিস্থিতি দেখছেন সেখানে? এখানে রাজধানী পুরোনো পল্টনের 26 টনের 11 তলায় যে আগুন লেগেছে 8:30টার দিকে, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে এরকম তারা ধারণা করছেন। এবং এখানে যারা আশেপাশের ব্যবসায়ী বা ওই ভবনের যারা ব্যবসায়ী আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে রাত 8টা নাগাদ 8টা সাড়ে 8টা নাগাদ এবং শর্ট সার্কিটের মতো একটি ঘটনা ঘটে এবং সেটা 11 তলা এবং সেখানে আপনার কাগজের গোডাউন সহ লাইটের বিভিন্ন গোডাউন রয়েছে এবং সেখানে আগুন তারা ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের 60টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে সুউচ্চ ভবন হওয়াতে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে অনেকটা সময় লেগেছে এবং এখন পর্যন্ত তারা লেটারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং আগুন যেন ভবনের চারপাশে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে তারা বিশেষ খেয়াল রেখে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। এখানে সেনাবাহিনীর, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের লোকজন আগুন নিয়ন্ত্রণের সাথে একযোগে ফায়ার সার্ভিসের সাথে তারা সহযোগিতা করছেন এবং ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে খুব দ্রুত সময়ের ভিতরে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হবে এবং আগুন অনেকটাই তারা নিয়ন্ত্রণ করে নিয়ে আসছেন বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং তারা বলছেন যে আগুন যেন ছড়িয়ে না যায় সেই জন্য তারা যে ধরনের পদক্ষেপ দেওয়া দরকার সে ধরনের তারা পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু আশেপাশে তারা যে ফায়ার সার্ভিসের যে সংকটটা পড়েছে তারা পানির সংকটের কারণে তাদের একটু সময় লাগছে এবং সুউচ্চ ভবন হওয়াতে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগছে তারা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ রাজীব, সেই খোঁজ খবর রাখছেন আপনি। আলাপ আলোচনা ঐকমত্য ছাড়া তাড়াহুড়ো করে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন রাখাইনের বাস্তব পরিস্থিতি জেনে বুঝে করিডোরের বহুমাত্রিক ঝুঁকি বিশ্লেষণ করেই এমন সিদ্ধান্ত নেওয়া জরুরি। জনগণের ম্যান্ডেট ছাড়া সরকারকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও জানান জামাত সহ বিভিন্ন দলের নেতারা। নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনীতির মাঠে কত ইস্যু, প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন দাবি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আছে সরকারের বিরোধিতা, মাঠে সক্রিয় ডান বাম সব পক্ষই। ওই কমিটি বাতিল করতে হবে, কমিটি শেষ তো রিপোর্টও শেষ। এর মধ্যেই রাখাইনে জাতিসংঘের ত্রাণ পাঠাতে দেশের ভূমি ব্যবহারে সম্মত সরকার। বলা হচ্ছে এটা মানবিক প্যাসেজ বা করিডোর। যুদ্ধপ্রবণ মিয়ানমারের সাথে এমন উদ্যোগে নানা প্রশ্ন, ভয়, আতঙ্ক। কারণ রাখাইন কেবল আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের রাজ্যই নয়, চীন, ভারত, রাশিয়া সহ পরাশক্তিদের কৌশলগত স্বার্থ আছে সেখানে। সাথে বিষয়টি নিয়ে সরকারের কর্তা ব্যক্তিদের কথাবার্তায়ও তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই উপকার করতে গিয়ে অন্য দেশের বা অন্য কারো ক্ষতি করা, তাদের স্বার্থ প্রতিকূলে কাজ করা, এটা করতে দেওয়া ঠিক হবে না। দেশের জনগণও মানবে না এটা। দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বিশেষ করে যেসব রাজনৈতিক দল সকলের মত নিয়ে একটা ঝুঁকিপূর্ণ এই প্রস্তাবটাকে সমাধান করা উচিত। আলোচিত এই করিডোরের ধরন, নিরাপত্তা কারা দেবে, এটি নিয়ে চীন, ভারত সহ এই অঞ্চলের দেশগুলোর মনোভাব অনেক কিছুই স্পষ্ট নয় এখনো। সিদ্ধান্ত নেয়ার আগে তা নিয়ে জনগণের মনোভাব বোঝা আবশ্যক ছিল বলেও মনে করেন নেতারা। এটা আলটিমেটলি একটা সামরিক করিডোরে পর্যবেসিত হয় কিনা, যেহেতু এখানে পরাশক্তিগুলো যুক্ত আছে, পার্শ্ববর্তী অনেকগুলো দেশের তাদেরও বহুমাত্রিক তৎপরতা আছে। ফলে আমরা আকস্মিকভাবে কোনো আলাপ আলোচনা ছাড়া, কোনো বোঝাপড়া ছাড়া, সুতরাং এ ধরনের কোনো তৎপরতা যাবার কোনো সুযোগ নেই। আমাদের এখানে কে কার সাথে কথা বলল, তাহলে তারা নীতিগত সিদ্ধান্ত নিল কিভাবে এবং কেন এত জলদি করে, তাও অন্তর্বর্তী সরকার কারোর সাথে আলোচনা না করে করলো, এটা একটা উদ্বেগের বিষয়। এই করিডোর দেয়া হলে সেটি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভূমিকা রাখতে পারে কিনা সেটিও বুঝতে চান নেতারা। বিদ্যমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাস্তব পরিস্থিতিটা কি, সেইটা আসলে রাজনৈতিক দলগুলোর জানা থাকা দরকার। সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক, সেই সিদ্ধান্ত যখন সকলের সাথে আলোচনা করে নেবে, তখন জনগণ তাদের সরকারের সিদ্ধান্তের সাথে থাকবে। হিউম্যানিটেরিয়ান করিডোরের মাধ্যমে এখানে একটা প্যাসেজ তৈরি করে এখান থেকে তাদের একটা সেফ জোন করে সেখানে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন করা, প্রত্যাবাসন করা, এখানে একটা প্যাসেজ তৈরি করে এখান থেকে তাদের একটা সেফ জোন করে সেখানে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন করা, প্রত্যাবাসন করা, আমরা সম্মত জানাবো। কিন্তু এই প্রসেসটা হতে হবে এখানকার স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে।
নানা উদ্যোগ নিলেও বাংলাদেশে থাকা 15 লাখের বেশি রোহিঙ্গার কাউকেই ফেরত পাঠানো যায়নি গেল 8 বছরে, বরং এখনো প্রায় প্রতিদিনই শত শত রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে আসছে বাংলাদেশে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশ একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা তাদের নির্বাচিত প্রতিনিধির হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে নরসিংদীর পলাশ বাস স্ট্যান্ডে এক সমাবেশে তিনি বলেন, সংস্কারের ধোঁয়া তুলে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি চলমান প্রক্রিয়া। এর পাশাপাশি নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করা জরুরি। যারা সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেন আব্দুল মঈন খান। জনগণের সত্যিকার প্রতিনিধির হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে এবং সেটা করতে হলে একটি মাত্র পদ্ধতি, তার নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি এবং জামাতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে রংপুরের পীরগাছায় ধোলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওরাও সম্প্রদায়ের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আক্তার হোসেন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। বিএনপি, জামাত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে তাদের বাদ দিয়েই মাঠে থাকবে এনসিপি। একই সাথে করিডোরের মতো জাতীয় নিরাপত্তা ইস্যুতে সরকারকে রাজনৈতিক ঐকমত্য ছাড়া সিদ্ধান্ত না নেওয়ার তাগিদ দেন আক্তার হোসেন। যদি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না আসে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ঐকমত্যের প্রশ্নে যদি কেউ পিছুপা হয়, তাদেরকে বাদ রেখেই জুলাই জনতাকে সাথে নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা করতে জাতীয় নাগরিক পার্টি তাদের রাজপথের কর্মসূচি চালিয়ে যাবে। রাজনীতিতে যখন ধর্ম আনা হয় তখন ধর্ম কলুষিত হয় বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। তিনি বলেন, নিবন্ধিত 50টি রাজনৈতিক দল রাষ্ট্র জাতি গঠনে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। বিকেলে জনতা পার্টি বাংলাদেশের আয়োজনে শ্রমিক দিবসের আলোচনায় এই শিক্ষাবিদ বলেন, অন্তর্বর্তী সরকার অনির্বাচিত। রাজনৈতিক দলগুলো দায়িত্ব পালনে ভূমিকা না রাখতে পারায় এই ধরনের সরকার আসে বলে মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের রাজনীতি হারিয়ে ফেলেছে, তাই যুক্তরাষ্ট্র, ইইউ দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তিনি। এই শিক্ষাবিদ আরও বলেন, রাজনৈতিক নেতৃত্ব ছাড়া শ্রমিক কল্যাণ সম্ভব না। রাজনীতিতে যখন ধর্ম আনা হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় ধর্ম তার দ্বারা কলুষিত হয়। রাজনীতি হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বামপন্থী দলগুলো। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল নানাভাবে নিয়ন্ত্রণ করে। তারপরে আছে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তারাই তো নানাভাবে বাংলাদেশের রাজনীতি উদ্দেশ্য থেকে পরিচালনা করছে। মনোনয়নের জন্য অন্তত 3 বছর রাজনীতির সাথে যুক্ত থাকতে হবে ব্যবসায়ীদের। নির্বাচন কমিশনের এমন আইন প্রণয়ন করা উচিত। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন। বলেন, ব্যবসায়ীদের রাজনৈতিক প্রভাব খাটানো বন্ধ করা না গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক প্রতিপাদ্যে এফডিসিতে ছিল ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অংশ নেয় ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং তেজগাঁও কলেজ। নির্ধারিত বিষয়ের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন বিতার্কিকরা। মালিক পক্ষকে আইন পালন এবং জবাবদিহিতার মধ্যে যখন আপনি আনবেন, তখন তার শ্রমিক অধিকারটি নিশ্চিত হবে। সরকারের সীমাবদ্ধতা কোন জায়গায় ছিল, মালিক কোন জায়গায় ফেল করছেন, কিংবা সংগঠন কোন জায়গায় ফেল করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম উপদেষ্টা। বলেন, ব্যবসায়ীদের রাজনৈতিক প্রভাব খাটানো বন্ধ না করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না, প্রাইমারি সদস্য হতে হবে তাকে। আনফর্চুনেটলি কিছুদিন ছিল, তারপর এটা উঠাই দেওয়া হয়েছে।
কিছুদিন ছিল, প্রথমে আপনি আরপি খুঁজে দেখবেন ছিল। যখনই অসুবিধা হচ্ছে যে না এই লোকটা তো আনা যাচ্ছে না, তখন এটা উঠিয়ে দেওয়া হয়েছে। তার অভিমত, রানা প্লাজার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ব্যবস্থা না নিয়ে নাটক সাজিয়েছিল। একটা লোক যদি 17 দিন একটা স্তূপের মধ্যে পড়ে থাকে, তিনি এত ফ্রেশ, কাপড় চোপড়, চেহারা মনে হলো যেন মানে বিউটি পার্লার থেকে আসছে, হ্যাঁ, হাসি খুশি। মাই গড, আমি অনেক গল্প পড়েছি রেস্কিউ। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নানা ধরনের সভা ও সেমিনার হলেও শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয় না। এক্ষেত্রে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। তাদের নেতৃত্বের পরিবর্তন হলেও কিন্তু সেই মালিকদের দাবি দেওয়া কিন্তু একই রয়ে গেছে, কিন্তু আমার শ্রমিক ভাইদের সেই দাবি দেওয়া আদায় কিন্তু তারা একসাথে সংগঠিত হতে পারে না। তা আমি মনে করি শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের জন্য সরকারকে এবং মালিককেই কিন্তু প্রথমে এগিয়ে আসতে হবে। যুক্তিতর্ক শেষে বিচারকদের রায়ে ছায়া বিতর্কে তেজগাঁ কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। চাঞ্চল্যকর সাগর রুনি হত্যাকারীদের এখনও শনাক্ত করা যাচ্ছে না। খুনের পর ঘটনাস্থলের বিভিন্ন আলামত নষ্ট এবং ডিএনএ নমুনা অস্পষ্ট হওয়ায় খুনিদের শনাক্ত করা কঠিন হচ্ছে। হাইকোর্টে দেয়া খসড়া অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে তদন্তের জন্য আরও সময় চেয়েছিল টাস্ক ফোর্স। তবে টাস্ক ফোর্স প্রধান জানান, আনুষ্ঠানিকভাবে তারা এখনও কোনো প্রতিবেদন হাইকোর্টে জমা দেননি। দায়িত্ব নেওয়ার পরপরই তারা বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা করছেন। এমনকি কী কারণে খুন হয়েছেন আলোচিত এই সাংবাদিক দম্পতি, তার স্পষ্ট উত্তর জানার চেষ্টা করছেন তারা। আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নতুন সহযোগী সংগঠন ডিপ্লোমা প্রকৌশলী উইং। বিকেলে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। মূলত কারিগরি শিক্ষার মান উন্নয়ন, এই সেক্টরের প্রয়োজনীয় সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টিতে 36 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে গঠন করা হবে আহ্বায়ক কমিটি। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দেশের কারিগরি শিক্ষা ও কর্মক্ষেত্রের সাথে জড়িত সকলকে ঐক্যবদ্ধ করতে এই উইং কাজ করবে। তবে লেজুর ভিত্তিক নয়, এনসিপির সকল সহযোগী সংগঠনের থাকবে আলাদা গঠনতন্ত্র। সহযোগী সংগঠনগুলো আদর্শগতভাবে যুক্ত থাকবে এনসিপির সাথে। আমরা গত কয়েক দশক ধরে দেখেছি যে যারা ডিপ্লোমা সেক্টরে রয়েছে, পলিটেকনিক সেক্টর, কোনো গঠনতান্ত্রিক আলাপ তোলা হয় নাই এবং এই সেক্টরকে নতুনভাবে গড়ে তোলার জন্য সরকারের থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এনসিপি ভবিষ্যতে বাংলাদেশে এই পলিটেকনিক কারিগরি সেক্টরকে নতুনভাবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথী হয়েছে। গণ অধিকার পরিষদে যোগ দিলেন সহস্রাধিক নেতাকর্মী। এর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, ভাসানী অনুসারী পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন দলটিতে। আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে নতুন যোগদানকারীদের স্বাগত জানান দলটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। ফুলের মালা দিয়ে তাদের দলে বরণ করা হয়। নতুন যোগদানকারীরাও দলের জন্য সর্বোচ্চ দেওয়ার অঙ্গীকার করেন। এ সময় দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আগামী নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গণ অধিকার পরিষদ। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে 24-এর গণহত্যার বিচার, ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও ডিসেম্বরে নির্বাচন দেওয়ার দাবি জানান দলটির নেতারা। গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে লাগা আগুন প্রায় 2.5 ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। জানায়, তুলা থেকে ঝুট তৈরির সময় হয় আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস আরও জানায়, আগুনে ক্ষতি হয়েছে আশপাশের ঝুট গুদাম, বসতবাড়ি সহ একটি কারখানা। পানির স্বল্পতা ও বাতাসের গতির কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় কিছুটা। গাজীপুর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকা। এভাবে প্রায় 2.5 ঘন্টার মতো আগুনে পড়ে ঝুটের গুদাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 11:15টায় তুলা থেকে ঝুট তৈরি করার একটি গোডাউনে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ওই জায়গার যে ওয়ালের টিন ছিল, ওই জায়গা থেকে আগুনটা আমাদের মহিলার প্রথম অবস্থায় পড়ে গেছে আগুন। মহিলাটা ওই জায়গায় পড়ে আগুনটা ছড়াই গেছে। বাতাসে আগুনটার একটা জনা 1 মিনিটের ভিতরে সারাটা ছড়াই গেল।
স্থানীয়রা জানায় অগ্নিকাণ্ডের পাশেই বেশ কিছু ঝুট, তুলার গুদাম ও বসতবাড়ির অবস্থান। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব প্রতিষ্ঠান আর স্থাপনাও। তুলা থেকে এখানে সুতা হয়, এই সুতাটা থেকে আপনার যে তুলাটা, এই তুলার ডাসটা ওইখান থেকে মানে আগুনটা ধরে আপনার ইলেকট্রিসিটি থেকে। তুলা বাঙ্গাইবার গেলে একটু লোহায় গসা খেলে আগুন ধরে। মনে করি আমরা আরো 20-25 দিন নিবাইছি, নিবানির পরে আরে কইছি যে আপনি একটু ফায়ার সার্ভিস সিস্টেম একটু পানির ব্যবস্থা রাখেন, কারণ নাহলে তো আমাদের লাগলে পরে আঙ্গ সব পুড়ে দেবো। কয়েকটি আর তুলা পুড়ে আমার মনে করি সব পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে পানির স্বল্পতা ও বাতাসের গতির কারণে বেগ পেতে হয় নিয়ন্ত্রণে আনতে। কোনাবাড়ির 2টা, বগুড়ার 2টা, সারাবোর 2টা। আমিও পাশেই ছিলাম সারাবোতে, আমিও চলে আসছি 12টা 10-এর মধ্যেই। তো আগুনটা অনেক বড় ছিল। আমাদের যেটা মেইন কৌশল ছিল এবং যেটা চ্যালেঞ্জ ছিল, যে পাশেই আপনারা দেখতে পাবেন প্রায় 50টার মতো গোডাউন আছে এখানে, বা দক্ষিণ দিকে। উত্তর দিকে মনে হয় প্রায় 500 বাড়িঘর আছে, মসজিদ আছে। আমাদের মেইন টেনশন ছিল এই উত্তর এবং দক্ষিণে আগুনটা যেন না ছড়ায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কাউকে করিডোর দেওয়ার আগে দেশের স্বার্থ বিবেচনায় আনা প্রয়োজন। চীন, রাশিয়া ও ভারতের স্বার্থ সংশ্লিষ্ট অঞ্চলে অন্য কাউকে সুবিধা দেওয়ার প্রভাব বিশ্লেষণ করতে হবে। শনিবার সিডাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বলেন, বাংলাদেশের বিদেশ নীতির পরিবর্তন দরকার। বন্ধু রাষ্ট্রের সমালোচনা করা যাবে না, এমন নীতি স্বার্থবিরোধী। এ অঞ্চলে বাণিজ্যিক ও ভৌগোলিক শক্তিমত্তার অংশ হিসেবে আসিয়ানে যুক্ত হওয়ার তাগিদ দেন তারা। পাশাপাশি সার্ক জোরদারে বাংলাদেশের চেষ্টা অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয়। বলেন, ভবিষ্যতে ইউরোপ বা আমেরিকার পর বাংলাদেশের জন্য তৃতীয় বাজার দরকার। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল মোতালেব সরকার বলেন, রাজনৈতিকভাবে কারো বিরোধিতা করা যেতেই পারে, কিন্তু অতি কথনে যেন পারস্পরিক সম্পর্ক বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। তারা রোহিঙ্গাদেরকে সিটিজেন হিসেবে স্বীকার করে না আজ পর্যন্ত। তারা বুঝি রোহিঙ্গা ফেরত দেবে, এটা একটা দিবস স্বপ্ন দেখার মতো না। তো হিউম্যানিটেরিয়ান আপনার করিডোরটা আমি কেন দেবো? আমার কি স্বার্থ আমি জানতে চাই। আর আমি কেন আমার আর্মিকে ওখানে ইনভলভ করবো? ইউএসএ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাপোর্ট দিছে বলেই বিশ্বের প্রায় 70-80% লোক বাংলাদেশকে সাপোর্ট দিছে। যেদিন ইউএসএ উদ্যোগ করবে সেদিন দেখবেন যে অর্ধেক কান্ট্রি নাই হয়ে গেছে। একইভাবে ইন্ডিয়া আমাদের লার্জেস্ট নাইবার। আমরা যতই খারাপ বলি, খারাপ রিলেশন যাক, বাট আমাদেরকে একটা ব্যালেন্স করতে হবে। সো ইন্ডিয়া, চায়না, ইউএসএ, মিডল ইস্ট, ইউরোপীয় সবার সাথে ডিপ্লোম্যাটিক্যালি আমাদেরকে এমন কিছু করা যাবে না যেটা আমাদেরকে পরবর্তীতে একটা বিপদে ফেলতে পারে। পাল্টাপাল্টি মহড়াকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে পাকিস্তান ও ভারতের মধ্যে। শনিবার গোপন স্থান থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। এর আগে উত্তরপ্রদেশে যুদ্ধ বিমানের মহড়া চালায় ভারত। বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং বোমারু বিমান অংশ নেয় এতে। এদিকে ভারত পাকিস্তানে যখন যুদ্ধের দামামা, তখন সীমান্তবর্তী এলাকাগুলোয় সতর্ক অবস্থানে বাসিন্দারা প্রস্তুত করে রাখছেন বাংকার। ভারতের সাথে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। শনিবার আবদালি ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালানো হয়। ব্যালিস্টিক মিসাইলটি প্রায় 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। অত্যাধুনিক নতুন নেভিগেশন সিস্টেম পরীক্ষা এবং সামরিক বাহিনীর সদস্যদের সক্ষমতা যাচাইয়ের প্রশিক্ষণ দিতে এই মহড়া। এর আগে শুক্রবার উত্তরপ্রদেশে ফাইটার জেটের জরুরি অবতরণের মহড়া চালায় ভারতীয় বিমান বাহিনী। রাফাল, জাগুয়ার, মিরেজ 2000, সুখয় 30, মিগ-29 এবং C-130 যে সুপার হারকিউলিস অংশ নেয় এই অনুশীলনে। নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি করা হয় 3.5 কিলোমিটার দীর্ঘ জরুরি অবতরণ ফ্যাসিলিটি। দুই দেশের রণপ্রস্তুতিতে সীমান্ত এলাকায় চলছে বাংকার তৈরির প্রস্তুতি। ভারতীয় সামরিক বাহিনীর টার্গেট হতে পারে এই শঙ্কা। এরই মধ্যে অঞ্চলটিতে সব মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন যুদ্ধের সংখ্যা প্রবল হলেও আতঙ্কিত নয় আজাদ কাশ্মীরের বাসিন্দারা। আমরা লড়াই চাই না, তবে ভারত যদি সংঘাত শুরু করে তাদের কঠোর জবাব দেয়া হবে। ইনশাআল্লাহ পাকিস্তানের ভূমিতে এক বিন্দু ক্ষতি হতেও দেব না। আমাদের প্রতিটি শিশু সন্তানও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। একই দৃশ্য ভারতেও। জম্মু কাশ্মীরেও নিজেদের নিরাপত্তায় বাংকার প্রস্তুত করছেন বাসিন্দারা। যুদ্ধ বাঁধলে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে অংশ নিতে চান অনেকেই।
আমরা আতঙ্কিত বা ভীত নই। যদি যুদ্ধ হয় তবে ভারতীয় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। তাদের খাবার, পানি সহ প্রয়োজনীয় সবকিছু দিয়ে সহায়তা করব। এদিকে লাগাতার নবম রাতের মতো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পুনরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টি নেতা অ্যান্থনি আলবানিজ। অস্ট্রেলিয়া নির্বাচন কমিশন জানায় 150 আসনের মধ্যে 81টি নিশ্চিত করে তার দল। এতে জোট গঠন ছাড়াই সরকার গঠন করতে পারবেন তিনি। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা পিটার ডাটন। তার জোট দল পায় 40টি আসন। পরাজয় স্বীকার করে আলবানিজকে শুভকামনা জানান পিটার। গেল 22 এপ্রিল ভোট গ্রহণ শুরু হয়। প্রায় 1,81,00,000 নিবন্ধিত ভোটারের মধ্যে আগাম ভোট প্রদান করেন 85 লাখ বেশি ভোটার। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।